আজকে আলোচ্য বিষয় হচ্ছে জাভাস্ক্রিপ্টের যে ফাংশন, অর্থাৎ জাভাস্ক্রিপ্টে আমরা ফাংশন নিয়ে কাজ করি, সেই ফাংশনগুলো কি ধরনের ফাংশন নিয়ে কাজ করি এবং কিভাবে আমরা ফাংশনগুলোকে জাভাস্ক্রিপ্টে লিখব, সেই পদ্ধতিগুলো নিয়ে আলোচনা করা হবে। তাহলে একটা ফাংশনটা কি? ফাংশন ইজ এ গ্রুপ অফ রিইউজেবল কোড হুইচ ক্যান বি কল্ড এনিহোয়ার ইন ইউর প্রোগ্রাম। অর্থাৎ এটা একটা ফাংশন, আমরা একটা প্রোগ্রামের বিভিন্ন জায়গায় একই ফাংশন কল করতে পারি, রিইউজেবল। This eliminates the need of writing the same code again and again. একই কোড যাতে আমাদের বারবার লেখার প্রয়োজন না হয়, তখন আমরা আলাদা জায়গায় একটা ফাংশনের ভিতর সেগুলো লিখব, তো যখন আমাদের দরকার হবে তখন সেই ফাংশনটাকে কল করলে হয়ে যাবে। It helps programmer in writing modular codes. Functions allow a programmer to divide a big program into a number of small and manageable functions. অর্থাৎ একটা বড় প্রোগ্রামকে আমরা ছোট ছোট ফাংশন মডিউল আকারে করে একটা প্রোগ্রামকে করতে সহজ হয় একজন প্রোগ্রামারের জন্য। Like any other advanced programming language, JavaScript also support all features necessary to write modular code using function. অর্থাৎ অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মতো জাভাস্ক্রিপ্ট তো সেই ধরনের, অর্থাৎ ফাংশনগুলো নিয়ে কাজ করা যায়। You must have seen function like alert, যেমন আমরা এর আগে alert ফাংশন নিয়ে কাজ করছি, and write in the earlier chapter. We were using this function again and again, but they had been written in core JavaScript only once. অর্থাৎ এই যে আমরা alert ফাংশন কল করি, write কল করি, এখন এইগুলো ফাংশন, এগুলো হচ্ছে বিল্ট ইন, এগুলো বিল্ট ইন করা জাস্ট অ্যালার্টের ভিতরে আমরা যে অ্যালার্ট টাইপ যেগুলো দিব সেই ভ্যালুগুলো একটা অ্যালার্ট মেসেজ আকারে শো করবে। JavaScript allows us to write our own function as well. অর্থাৎ এগুলো বিল্ট ইন ফাংশন, কিন্তু আমরা ওন ফাংশন বলতে হচ্ছে আমরা ইউজার ডিফাইন্ড ফাংশনও জাভাস্ক্রিপ্টে করা যায়। ফাংশন ডেফিনিশন: বিফোর উই ইউজ এ ফাংশন উই নিড টু ডিফাইন ইট। একটা ফাংশনকে প্রথমে আমাদের ব্যবহার করতে গেলে তাকে আগে ডিফাইন করতে হবে ভেরিয়েবলের মতন। It the most common way to define a function is JavaScript is by using the function key. অর্থাৎ আমরা এই ফাংশন কিওয়ার্ড ব্যবহার করে আমরা একটা ফাংশনকে, জাভাস্ক্রিপ্টের একটা ফাংশনকে ডিফাইন করতে পারি। ফলোড বাই এ ইউনিক ফাংশন নেম। অর্থাৎ ইউনিক ফাংশন নেম বলা হয়েছে কেন? একটা জাভাস্ক্রিপ্টের ফাংশন নেম একবারই ওই নামে একটা ফাংশনই ডিফাইন করা যাবে, একই নামে একাধিক ফাংশন ডিফাইন করা যাবে না। লিস্ট অফ প্যারামিটার্স বলতে আমরা একটা ফাংশনের ভিতর যে প্যারামিটারগুলো থাকে কমা দিয়ে সেপারেট করা থাকে, দ্যাট মাইট বি এমটি, এটা এমটি হতে পারে, অ্যান্ড এ স্টেটমেন্ট ব্লক সারাউন্ডেড বাই কার্লি ব্রেসেস। অর্থাৎ অথবা একটা এমটি হতে পারে, অর্থাৎ একটা প্যারামিটার লিস্ট, এটা কিছু নাও থাকতে পারে, অথবা কোনো ভ্যালু থাকে এবং এটাকে সারাউন্ডেড বাই ব্রেসেস, অর্থাৎ এই যে ফার্স্ট ব্র্যাকেট যেটাকে বলি সেটা দিয়ে ঘেরা থাকে। এটা একটা ফাংশন। অর্থাৎ জাভাস্ক্রিপ্টে আমরা একটা ফাংশনকে বেসিক সিনট্যাক্স ফাংশনের কিভাবে হবে, অর্থাৎ আমরা জাভাস্ক্রিপ্টের কোড শুরু করলাম, এখানে শেষ করলাম, এর ভিতরে এই যে ফাংশনটা এইটুকু করছে ফাংশনের কাজ। অর্থাৎ ফাংশন দিয়ে শুরু করতে হবে ফাংশনকে ডিফাইন করতে গেলে, তারপর ফাংশন নেম যে কোনো নাম দেওয়া যাবে, তারপর হচ্ছে প্যারামিটার লিস্ট, এখানে প্যারামিটার আকারে আমরা কমা দিয়ে প্যারামিটারগুলোকে আলাদা করতে হবে। আমরা একটা এক্সাম্পল দেখি। Try the following example. It defines a function called say hello. অর্থাৎ আমরা নিচে যে প্রোগ্রামটা দেখবো সেখানে say hello একটা ফাংশন ডিফাইন করব, that takes no parameter, যেটা কোনো প্যারামিটার নেই। তাহলে আমরা দেখি এখন এখানে আছে ফাংশন say hello, একটা ফাংশন যার কোনো প্যারামিটার নেই বলতে জাস্ট আমরা ব্র্যাকেট দিয়ে ফার্স্ট ব্র্যাকেট স্টার্টিং এবং ক্লোজ দিয়ে রেখে দেব। এবার এর ভেতর যে কাজটুকু, এই ফাংশনের কাজ হবে হচ্ছে অ্যালার্ট হ্যালো দেয়ার, অর্থাৎ একটা অ্যালার্ট মেসেজ দেখাবে, যেটা মেসেজে দেখাবে হচ্ছে হ্যালো দেয়ার লেখা থাকবে। কলিং এ ফাংশন, একটা ফাংশনকে আমরা ডিফাইন করলাম এইভাবে, এখন এই ফাংশনটাকে যে আমরা কল না করতে পারলে, এটা তো স্ক্রিপ্টিং এর ভেতর আছে, অর্থাৎ
স্ক্রিপ্ট জাভাস্ক্রিপ্টের কোডের ভিতর আছে। এখন এটাকে একটা ফাংশন ডিফাইন করলাম, এখন এটাকে আমরা কল করব কি করে, অর্থাৎ কলিং এ ফাংশনের পদ্ধতি। টু ইনভোক এ ফাংশন সামহোয়ার লেটার ইন দ্য স্ক্রিপ্ট ইউ, অর্থাৎ যেটা স্ক্রিপ্টের ভেতর যে ফাংশনটা লেখা আছে সেটাকে আমরা যে কীভাবে কল করবো, ইউ উড সিম্পলি নিড টু রাইট দ্য নেম অফ দ্যাট ফাংশন অ্যাজ শন ইন দ্য ফলোয়িং কোড। অর্থাৎ আমরা শুধুমাত্র এই যে নাম ফাংশনের এই নামটাকে আমরা লিখতে হবে কল করার জন্য। যেমন আমাদের এখানে পুরোটা স্ক্রিপ্টিং এটা ডিফাইন করা হলো ফাংশনটাকে, বডির ভিতর আমাদের কল করতে হবে এই সে হ্যালো ফাংশনটাকে, অর্থাৎ বডির ভিতর আমাদের বডির ভিতর এই সে হ্যালোকে কল করা হয়েছে। অর্থাৎ এখানে বডির ভেতর আমাদের এটা জাস্ট পি ট্যাগ, তারপর ফর্ম শুরু ফর্ম শেষ, ফর্ম ট্যাগের ভেতর ইনপুট টাইপ বাটন অন ক্লিক সে হ্যালো, অর্থাৎ সে হ্যালো একটা বাটন টাইপের হবে, অর্থাৎ টাইপ বাটন বলতে এখানে টাইপ বাটন বলতে একটা বাটন তৈরি হবে, সে বাটনের ভ্যালু লেখা থাকবে হচ্ছে সে হ্যালো, বাটনের গায়ে উপরে লেখা থাকবে সে হ্যালো, এবং সেটাই অন ক্লিক ইভেন্টে, অর্থাৎ অন ক্লিক বলতে সেই বাটনের উপর ক্লিক করলে এই সে হ্যালো যে ফাংশনটা এই ফাংশনটাকে কল করে নিয়ে আসবে। এখন সে হ্যালো ফাংশন কোথায় আছে, সে হ্যালো ফাংশন আছে স্ক্রিপ্টের কোডে, অর্থাৎ উপরে এখানে সে হ্যালো, তাহলে এটাকে কল করবে। এটাকে কল করা মানে কি, মানে হচ্ছে এর কাজ কি হবে সেই কাজটা, তাহলে কাজ হচ্ছে ডকুমেন্ট রাইট, অর্থাৎ এটা আমাদের ব্রাউজারে লেখা দেখাবে, হ্যালো দেয়ার একটা টেক্সট দেখাবে আমাদের ব্রাউজারে। তাহলে এটা কি রান করে দেখানোর দরকার আছে তোমাদের? আচ্ছা, রান করার দরকার থাকলে বলো, তাহলে আমি এটা একটা রান করে দেখাবো, আর না হলে পরের স্টেপে যাই। ফাংশন প্যারামিটার বলতে কি বোঝায়, একটা ফাংশনের ভেতরে আমাদের যে ভেরিয়েবলগুলো লেখা থাকবে সেটাকে বলা হচ্ছে ফাংশন প্যারামিটার। যেমন উই হ্যাভ সিন ফাংশন উইদাউট প্যারামিটার, আমরা পূর্বে দেখছি কোনো ফাংশনের ভেতর কোনো প্যারামিটার নেই, অর্থাৎ এইখানে একটা ফাংশন এই যে সে হ্যালো এর ভিতর কিন্তু এই নেম এবং এজ দুটো ভেরিয়েবল লেখা, এই দুটো ভেরিয়েবল হচ্ছে সে হ্যালো ফাংশনের প্যারামিটার, যেটাকে আমরা কমা দিয়ে আলাদা করা। তাহলে but there is a facility to pass different parameters while calling a function. আমরা যখন একটা ফাংশনকে কল করব তখনই আমরা এই ফাংশনে বিভিন্ন ধরনের ভ্যালু পাস করতে পারি। ভ্যালু পাস করার জন্য যেমন আমরা এই ফাংশনের ক্ষেত্রে নেম এবং এজ দুটো ভ্যালু পাস করছি, সেই দুটো ভ্যালু নিয়ে কি কাজ করবে ফাংশনটা ডকুমেন্ট ডট রাইট বলতে আমাদের ব্রাউজারে দেখাবে, শো করবে নেম প্লাস বলতে তার নাম যা দেওয়া থাকবে, অর্থাৎ নাম কোথায় দেওয়া থাকবে হচ্ছে এই যে এখানে যেমন যারা এবং 7 দুটো প্যারামিটার দেওয়া আছে। সে হ্যালো হচ্ছে ফাংশন, তাকে কল করা হয়েছে এবং তার প্যারামিটার পাস করা হয়েছে যারা এবং 7। এখন এই নেমের জায়গায় হবে যারা এবং এজের জায়গায় হবে 7। এখন এই নেম প্লাস অর্থাৎ এখানে লেখা দেখাবে যেহেতু এটা একটা ভেরিয়েবল, তাহলে যারা প্লাস বলতে কনক্যাটিনেট হবে, কনক্যাটিনেট কিসের সাথে হবে ইজ, অর্থাৎ যারা ইজ এই জায়গায় এজও কনক্যাটিনেট হচ্ছে আগের টেক্সটের সাথে ইজের সাথে, আবার টেক্সট এজের জায়গায় দেখা যাচ্ছে কত 7, এই যে 7টা দেওয়া হয়েছে ভ্যালু, সেই 7টা দেখাবে এই এজের জায়গায়, আর এইখানে দেখা যাচ্ছে যারা। তারপরে এখানে ইয়ার্স ওল্ড, অর্থাৎ এখানে যেহেতু টেক্সট সেহেতু এটাকে ডাবল কোটেশনের ভিতর লেখা হয়েছে। এটা একটা ইজ একটা টেক্সট থাকবে, এটা একটা কি স্ট্রিং টাইপের ডাবল কোটেশনের ভিতর লেখা আছে, আর ভেরিয়েবলটাকে আমরা কোনো কোটেশনের ভিতর লিখবো না, এই যে এসটাও একটা ভেরিয়েবল এবং নেমটাও একটা ভেরিয়েবল। তাহলে এখানে আছে প্যারামিটার, অর্থাৎ নেম এবং এজ এই দুটো প্যারামিটার, এই প্যারামিটারের ভ্যালু আমরা যখন পাস করব, অর্থাৎ এখানে যখন কল করার সময় আমরা ভ্যালু দিয়ে দিচ্ছি, তখন ওই ভ্যালুটাই ওই ফাংশনের ভিতর পাস করে ওই ফাংশনের যেভাবে ক্রিয়াকলাপ বলা আছে কার্যক্রম, সেই কাজ অনুযায়ী সে ডকুমেন্ট ডট রাইট, অর্থাৎ এইটা আমাদের ব্রাউজার দেখাবে কি দেখাবে, যারা ইজ 7 years old এই লেখাটা দেখাবে।
তাহলে এটা কি রান করে দেখানোর দরকার আছে? না স্যার, পরের স্টেপে যান। আচ্ছা, আর এই কোড তো আছেই তোমাদের, তোমরা দরকার এটা কপি করে ব্রাউজারে রান করবে। জি স্যার। রিটার্ন স্টেটমেন্ট, অর্থাৎ আমরা রিটার্ন স্টেটমেন্টে কিভাবে কাজ করে একটা ফাংশনে, অর্থাৎ ফাংশনের যে ভ্যালু, সেই ভ্যালুটাকে আমরা রিটার্ন করব। রিটার্ন করলে পরবর্তীতে ওই ফাংশনের ভ্যালুটাকে আমরা কোথাও অন্য কোনো জায়গায় প্রিন্টও করতে পারি বা ওই ভ্যালু নিয়ে কোনো যোগ বিয়োগ কোনো অপারেশনে কাজ করতে পারি। যেমন এখানে একটা ফাংশন, JavaScript function can have an optional return statement. This is required if you want to return a value from a function. তো একটা ফাংশন থেকে যদি আমরা একটা ভ্যালু রিটার্ন করতে চাই, অর্থাৎ ওই ফাংশনটাকে কল করব, ওই ফাংশনটা কল করলে ওই ভ্যালুটাই সে দিবে আমাদের। This statement should be the last statement of a function. রিটার্ন স্টেটমেন্টটা থাকে ফাংশনের শেষে, অর্থাৎ ফাংশনের সব প্রসেস করার পরে যে ভ্যালুটা হবে সেটাকে আমরা রিটার্ন করি সাধারণত, এই জন্য এটা শেষে রাখা হয়। ফর এক্সাম্পল, ইউ ক্যান পাস টু নাম্বারস ইন এ ফাংশন অ্যান্ড দেন ইউ ক্যান এক্সপেক্ট দ্য ফাংশন টু রিটার্ন দেয়ার মাল্টিপ্লিকেশন ইন ইউর কলিং ফাংশন। অর্থাৎ যে ফাংশন যেখান থেকে কলিং প্রোগ্রাম, অর্থাৎ যেখান থেকে কল করা হয়েছে সেখানে আমি চাচ্ছি যে দুটো প্যারামিটার, যে দুটো প্যারামিটার আমরা ফাংশনে পাস করব, সেই প্যারামিটার দুটোর মাল্টিপ্লিকেশন হয়ে যে রেজাল্টটা হবে সেটা আমাদের রিটার্ন করবে। সেটা যদি আমরা করতে চাই তখন আমাদের কাজটা করতে হচ্ছে, আমরা এখানে একটা ফাংশন কনক্যাটিনেট একটা ফাংশন, আর হচ্ছে ফাংশন অর্থাৎ সেন্ড ফাংশন, সেকেন্ড ফাংশন আর একটা ফাংশন, একটা কনক্যাটিনেট আর একটা সেকেন্ড ফাংশন। এটাকে ফাংশন ডিফাইন করতে গেলে আগে পূর্বে কিন্তু যে ফাংশন কিওয়ার্ড এটা আমাদের লিখতে হবে, যেটা একটা ফাংশন, এটাও কিন্তু লিখতে হবে। তারপর আমাদের এখানে কাজ কি, ফার্স্ট লাস্ট, অর্থাৎ ফার্স্ট একটা ভ্যালু এবং লাস্ট একটা ভ্যালু দুটো, এবং ফুল আর একটা ভেরিয়েবল নিলাম। ফুল ভেরিয়েবলে ফার্স্ট এবং লাস্টের যে দুটো ভ্যালু থাকবে সেই দুটো যোগ করে যা হবে সেটা ফুলে রাখবে, এবং রিটার্ন ফুল এর বলতে বোঝাচ্ছে ফুলে যে দুটো যোগফল যে রাখা হচ্ছে এই যোগফল দুটো রিটার্ন করবে। কোথায় রিটার্ন করবে? যেখানে কল করা হয়েছে সেইখানে, অর্থাৎ আমাদের এই যে এইখানে যে আমরা কল করছি, তো যেহেতু এটা একটা ফাংশন কনক্যাটিনেট, আবার এটা সেকেন্ড ফাংশন, এই সেকেন্ড ফাংশন থেকেই কিন্তু আমরা কনক্যাটিনেটটাকে কল করছি, অর্থাৎ এই ফাংশন থেকেই আমরা কনক্যাটিনেট কল করছি, এবং এই ক্ষেত্রে আমরা প্যারামিটার ভ্যালু দিয়েছি যারা এবং আলী। এখন এই দুটো ফার্স্ট নেমে যারা, লাস্ট নেমে আলী, এখন যারা প্লাস আলী যোগ হবে, অর্থাৎ যারা আলী হবে। তারপর ওইটাকে রিটার্ন করবে, রিটার্ন করার পর ডকুমেন্ট ডট রাইট রেজাল্ট। তখন এই রেজাল্টে কোন মানটা থাকবে? মানটা থাকবে হচ্ছে, যেহেতু এই কনক্যাটিনেট এর কাজ হচ্ছে দুটোকে যোগ করা, অর্থাৎ যারা আলী, এটা কার মাধ্যমে রিটার্ন হচ্ছে? অর্থাৎ এই ফাংশনের মাধ্যমে রিটার্ন হচ্ছে। রিটার্ন হওয়ার পর, অর্থাৎ রিটার্ন ফুল বলতে রিটার্ন হওয়ার পর এই রেজাল্টে রাখবে হচ্ছে যারা আলী। তারপর আমাদের ডকুমেন্ট ডট রাইট এর কাজ হচ্ছে আমাদের ব্রাউজারে দেখাবে রেজাল্ট, অর্থাৎ ওই যারা আলী যে রেজাল্টটা এইখানে, এই রেজাল্টটা ছিল এইখানে, সেইটা আমাদের ব্রাউজারে দেখাবে। তাহলে এটাকে আমাদের, এটা কিন্তু এটা একটা প্রথম একটা ফাংশন, এটা হচ্ছে দ্বিতীয় ফাংশন। এখন এই ফাংশনটাকেও কল করতে হবে কোথায়? এটা যেহেতু একটা স্ক্রিপ্টিং কোডের ভিতর আছে, অর্থাৎ স্ক্রিপ্ট শুরু স্ক্রিপ্ট শেষ, এটাকে আমাদের বডির ভেতর আছে, এটাকে আমাদের হেডের ভেতর কল করতে হবে। হেডের ভেতর কল করতে গেলে তার জন্য এই যে এখানে খেয়াল করো, তার জন্য হচ্ছে এই যে আমাদের একটা বাটন নিচে, বাটনে হচ্ছে ভ্যালু লেখা থাকবে কল ফাংশন, এবং সেখানে যদি ওয়ান ক্লিক, অর্থাৎ সেখানে যদি আমরা ক্লিক দেই তাহলে সেকেন্ড ফাংশনটাকে কল করবে, এবং এর কোনো প্যারামিটার দরকারও নেই। সেকেন্ড ফাংশনকে কল করার পর সেকেন্ড ফাংশন এখান থেকে যেহেতু রিটার্ন করা লাগতেছে না কিছু, তার কারণ কি, এখান থেকে রিটার্ন করা লাগছে না কারণ এই নিজে কিন্তু প্রিন্ট করে দিচ্ছে ডকুমেন্টে, অর্থাৎ আমাদের যে ব্রাউজার, সে ব্রাউজারে সে লিখে দিচ্ছে রেজাল্টের ভ্যালুটা। একে আমরা কল করতেছি, এ আবার কল করতেছে হচ্ছে এই প্রথম ফাংশনটাকে, ঠিক আছে? এ আবার এই ফাংশনটাকে কল করতেছে, কল করার পরে ওর যে রেজাল্ট হচ্ছে সেই রেজাল্টটা আবার ফেরত আসতেছে, তখন এইটা স্টোর করতেছে রেজাল্টে।
এর রেজাল্ট স্টোর করার পর এটা তখন প্রিন্ট করে দিচ্ছে আমাদের ব্রাউজারে, সেজন্য কাজ শেষ। তাহলে এইভাবে আমরা একটা ফাংশনকে করতে পারি, রিটার্ন করতে পারি, অর্থাৎ ভ্যালু রিটার্ন ফাংশনে। নেস্টেড ফাংশন, তোমার তো নেস্টেড লুপ সম্পর্কে ধারণা আছে যে ফর লুপের ভিতর আরেকটা ফর লুপ দিলে একটা নেস্টেড লুপ হয়। একটা ফাংশনের ভিতর আরেকটা ফাংশন, এটা বলা হবে আর একটা না, আরো একাধিক ফাংশন হতে পারে, একটার ভিতরে একটা, তার ভিতরে একটা ফাংশন হতে পারে। এগুলোকে বলা, এই ধরনের ফাংশনকে বলা হচ্ছে নেস্টেড ফাংশন। অর্থাৎ প্রিয় জাভাস্ক্রিপ্ট, ফাংশন definition was allowed only to top level global code, but JavaScript 1.2 allows functions definition to the nested within other function. যেমন আমরা একটা এক্সাম্পল দেখি যে একটা প্রোগ্রাম শুরু হচ্ছে এখান থেকে, এই যে একটা ফাংশন, তার প্যারামিটার হচ্ছে ab, এর ভিতর আরেকটা ফাংশন, অর্থাৎ এটা হচ্ছে hypotenuse ab একটা ফাংশন, আর একটা আছে স্কোয়ার একটা আরেকটা ফাংশন। এখন এর ভিতর প্যারামিটার ab এবং এর প্যারামিটার আছে x। এখন আমরা প্রথমে হচ্ছে এর প্যারামিটার ab, তো যখন আমরা কল করব তখন তো ab এর প্যারামিটার দিয়ে দিতে হবে আমাদের। তারপর অর্থাৎ এই ফাংশনের ভেতর আমরা আরেকটা ফাংশন কিন্তু ডিফাইন করছি, তাহলে এটাকে বলা হচ্ছে একটা নেস্টেড ফাংশন। এর কাজ কি? এর কাজ হচ্ছে ab এর মান স্কোয়ার করে, এই ক্ষেত্রে এই ফাংশনটা কাজ করবে হচ্ছে এক্স, অর্থাৎ এখানে যে মানটা দেওয়া হবে, যেমন স্কোয়ার ফাংশন এর স্কোয়ার, স্কোয়ার এ, স্কোয়ার এ বলতে হচ্ছে স্কোয়ার বি। স্কোয়ার এ যখনই কল হবে তখন এ কিন্তু এই স্কোয়ারের কাজ কি, অর্থাৎ এক্স এর ভ্যালু হয়ে যাবে এ এর ভ্যালু, এ ভ্যালু যা হবে অর্থাৎ রিটার্ন এ এ, অর্থাৎ এ গুণ এ করার পর যে ভ্যালু হবে সেটা এখানে থাকবে। আবার বি গুণ বি, বি এর ভ্যালু যা হবে, অর্থাৎ এইখানে তখন মান হবে হচ্ছে এই এক্স এর মান হয়ে যাবে বি, তাহলে রিটার্ন করবে বি গুণ বি, তখন এ আবার একে কল করবে। তখন আমাদের রেজাল্ট হলে এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দুটোর ভ্যালুর যোগ হবে। যোগ হওয়ার পরে কি হবে, এসকিউআরটি, এসকিউআরটি একটা বিল্ট ইন ফাংশন, তার কাজ হচ্ছে রুট করা, অর্থাৎ স্কোয়ার রুট, বর্গমূল, অর্থাৎ আমাদের এরকম রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখন এখানে যে এ স্কোয়ার বি স্কোয়ার, এখন এ এর ভ্যালু দেওয়া হয়েছে মানে 1 এবং বি এর ভ্যালু 2, অর্থাৎ 1 স্কোয়ার 2 স্কোয়ার, অর্থাৎ তাহলে হচ্ছে 5, রুট 5, রুট 5 এর মান 2.3 সামথিং হবে এভাবে। তাহলে এই রেজাল্টটা আমরা তৈরি হচ্ছে এইখানে দুটো, অর্থাৎ এইখানে আমাদের যখন কল করব তখন এই যে কলে ভ্যালু দিয়ে দেওয়া হয়েছে, যে সেকেন্ড ফাংশনকে কল করা হয়েছে, সেকেন্ড ফাংশনকে যখন কল করা হচ্ছে তখন এর ভিতর ভ্যালু দিয়ে দেওয়া হচ্ছে যে 1 2। সেকেন্ড ফাংশনে এখানে আসবে, যখনই কল করা হবে সেকেন্ড ফাংশনকে, এই ফাংশনকে যখনই কল করা হবে তখনই একে কল করবে সেকেন্ড ফাংশন। কল করার পর কি করবে, কল করার পরই তার একটা ভেরিয়েবল নেওয়া হলো, তারপরে হাইপোটেনিউজ এখানে পাস করা হচ্ছে ভ্যালু 1 2, অর্থাৎ এখানে এ এর জায়গায় 1 এবং বি এর জায়গায় 2। তাহলে এখানে এটাকে বলা হচ্ছে কোন ধরনের, অর্থাৎ নেস্টেড। নেস্টেড বলা হয়েছে কারণ হচ্ছে এখানে একটা ফাংশনের ভিতর আর একটা ফাংশন, অর্থাৎ এই জায়গায় যে একটা ফাংশন আছে সেটা শুরু এইখান থেকে এবং শেষ এইখানে, এর ভিতরে আর একটা ফাংশন ডিফাইন করা হয়েছে, এজন্য একে বলা হয়েছে নেস্টেড। ফাংশন কনস্ট্রাক্টর, কনস্ট্রাক্টর ফাংশনকে আমরা নিউ অপারেটর ব্যবহার করে, অর্থাৎ নিউ ব্যবহার করে আমরা কনস্ট্রাক্টরকে ফাংশনকে ডিফাইন করব। অর্থাৎ একটা ভেরিয়েবল তারপরে নিউ, তারপরে এখানে ফাংশন, অর্থাৎ আমাদের যে আগে যে একটা ফাংশন লেখা লাগতো সেটা লেখা লাগছে না, সেটা জাস্ট নিউ দিয়ে আমরা ফাংশনের নাম দিয়ে তারপর অর্থাৎ প্যারামিটার দিব ফাংশনের আর্গুমেন্ট, তারপর হচ্ছে ফাংশনের যে বডির যে কাজ হতো সেটুকু লিখতে হবে ডাবল কোটেশনের ভেতর। আমরা একটা নর্মাল একটা কোড দেখি, কোড দেখলে আরো ভালো বুঝতে পারবো। প্রোগ্রাম দেখি, আমরা এখানে দেখতে পাচ্ছি যে এইখানে একটা ভেরিয়েবল ফাঙ্ক, একটা ভেরিয়েবল নেম, সেখানে নিউ
ফাংশন, অর্থাৎ নতুন একটা ফাংশন, সেটাকে কি করা হয়েছে, এক্স একটা আর্গুমেন্ট এবং ওয়াই একটা আর্গুমেন্ট, এই দুটো আর্গুমেন্টের গুণফল যা হবে সেটাকে রিটার্ন করবে। রিটার্ন করে কোথায় রাখবে, এই ফাংকে রাখবে। যখন আমরা পরবর্তীতে ফাংক সেকেন্ড ফাংশন, যখন এ কি কাজ করবে, সেকেন্ড ফাংশনটা যখন এই ফাংক 10-20 যখন একে কল করা হচ্ছে, তখন এ কল করবে হচ্ছে এই ফাংশনটাকে, অর্থাৎ ওর তখন ভ্যালু হবে কোনটা, ভ্যালু হবে হচ্ছে এটা, অর্থাৎ এইখানে ফাংক 20, অর্থাৎ এই এক্স বড় এক্স এর মান হয়ে যাবে 20 আর 10 আর পরেরটা ওয়াই এর মান হবে হচ্ছে 20। এই দুটো গুণফল যা হবে সেটা ফাংকে রাখবে। ফাংকে রাখার পর সেইটাই কিন্তু আবার রেজাল্টে অ্যাসাইন হবে, অর্থাৎ আমাদের রেজাল্ট হবে হচ্ছে 10 × 20। অর্থাৎ আমার ডকুমেন্ট রাইট যখন আমরা রেজাল্ট প্রিন্ট করবো তখন হচ্ছে 10 × 20 যা ভ্যালু হবে 10 × 20, অর্থাৎ 200 এটা আমাদের ব্রাউজারে শো করবে। আমরা এখান থেকে এর মাধ্যমে কল করতেছি হচ্ছে সেকেন্ড ফাংশনকে কল করার পরে অন ক্লিকে, তারপরে সেকেন্ড ফাংশনকে আবার সেকেন্ড ফাংশনের ভেতর কি কাজ হচ্ছে, সেকেন্ড ফাংশনের ভিতর আবার এই ফাংকে কল করা হচ্ছে। এই ফাংক মানে হচ্ছে আমাদের এই ফাংশনে এখানে, অর্থাৎ এক্স এ 20 এবং ওয়াইতে 20, অর্থাৎ এটাকে বলা হচ্ছে নিউ দিয়ে কল করলে, নিউ দিয়ে ডিফাইন করলে সেটাকে বলা হচ্ছে যে ফাংশনের আমরা যে কনস্ট্রাক্টর যেটা বলি, ফাংশন কনস্ট্রাক্টর, সেটা কনস্ট্রাক্টর হবে নিউ। ফাংশন লিটারেল, আচ্ছা এখন আমরা আসি তাহলে ফাংশন সম্পর্কে। তো বিভিন্ন ধরনের ফাংশন কিভাবে আমরা কল করি, কিভাবে কাজ করা হয়, আমরা ফর্মের ভেতর কল করি, সে বিষয়গুলো নিয়ে তো আলোচনা করলাম। এখন এখান থেকে একটা প্রোগ্রাম আমরা রান করে দেখি। আমরা যদি এইটাকে দেখি, সেভ করি। এখানে কল ফাংশন, এখানে আমরা যদি ক্লিক করি তাহলে এই যে 200, এটা আমার ব্রাউজারে ডকুমেন্ট ডট রাইটের মাধ্যমে 200 দেখানো হয়েছে। মানে এখানে যদি আমরা ভ্যালু যদি চেঞ্জ করে দেই, যে এখানে 10, এখানে যদি 5 রাখি, তখন কি হবে 50, তাই তো? 50 চলে আসছে, অর্থাৎ 50। তাহলে আমাদের এইভাবে আমরা ফাংশন নিয়ে কাজ করতে পারবো জাভাস্ক্রিপ্টে। আমরা যেমন সি প্লাস প্লাস, অর্থাৎ যে কোনো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, জাভা, সি প্লাস প্লাস, এগুলো যেমন আমরা ফাংশন নিয়ে কাজ করতে পারি, তেমন আমরা জাভাতেও আমরা এরকম ফাংশন নিয়ে কাজ করতে পারবো। ঠিক বুঝতে পারলে? এখন দেখি আমরা ইভেন্টটা কি। ইভেন্ট মানে যে কোনো একটা ঘটনা, অর্থাৎ আমরা কম্পিউটারের যে কোনো একটা ঘটনা বলতে বোঝায় যে আমরা একটা ব্রাউজার রিফ্রেশ করলাম, বা ব্রাউজার ওপেন করে একটা ইভেন্ট, ব্রাউজার কেটে দিলাম একটা ইভেন্ট, অথবা রিফ্রেশ করলাম একটা ইভেন্ট, ব্রাউজার একটা বাটন আছে, বাটনে ক্লিক করলাম, সেটা একটা ইভেন্ট। অর্থাৎ যে কোনো একটা ঘটনা ঘটলে তার প্রেক্ষিতে কোনো একটা রেসপন্স যদি আমরা সেট করে দেই, সেই রেসপন্স অনুযায়ী সে কাজ করতে পারবে জাভাস্ক্রিপ্টে। যেমন
JavaScript iteration interaction with HTML is handled through event that occur when the user or the browser manipulate a page। অর্থাৎ একটা পেজ যখন ম্যানিপুলেট পেজে কোথাও ক্লিক করতেছে বা কোথাও একটা বাটনে ক্লিক করতেছে বা মাউস নিয়ে রাখতেছে, মাউসটা সরায় নিয়ে যাচ্ছে, এগুলো কিন্তু একটা ইভেন্ট। when the page load it is called an event। যখন একটা পেজ লোড হবে সেটা একটা ইভেন্ট। যদি এমন হয় যে একটা পেজ লোড হচ্ছে, লোড হওয়ার সময় আমাদের নেট নাই, তখন জাভাস্ক্রিপ্টে যদি বলা থাকে যে অন পেজ লোডে যদি ইন্টারনেট না থাকে, তখন আমাদের এই মেসেজটা শো করে যে নেট নেই, অথবা চেক ইউর নেটওয়ার্ক কানেকশন অর কনফিগার ইউর ইন্টারনেট কানেকশন, এই ধরনের যদি মেসেজ দেওয়া থাকে ওই ধরনের মেসেজ শো করবে। when the user click a button that click টু ইজ অ্যান ইভেন্ট। অর্থাৎ যখন যদি একটা বাটনেও ক্লিক করে সেটা একটা ইভেন্ট। আদার এক্সাম্পল ইনক্লুড ইভেন্ট লাইক প্রেসিং এনি কি, ক্লোজিং এ উইন্ডো, রিসাইজিং এ উইন্ডো, ইটস। একটা উইন্ডোকে রিসাইজ করা, উইন্ডোকে ক্লোজ করা, এগুলো একটা ইভেন্ট। যেমন আমরা যদি ইভেন্ট সেট করে দিই যে একটা স্ক্রিনের উপর যে একটা ব্রাউজারকে যখন আমরা কেটে দিব, ক্লোজে ক্লিক করব, তখন একটা মেসেজ শো করবে যে এটা কি আমি তো অবশ্যই কেটে দিতে চাই বা ক্লোজ করতে চাই, এরকম কিছু একটা জিজ্ঞাসা করার যদি মেসেজ সেট করা যায়, তখন ক্রসে ক্লিক করলে এরকম মেসেজ শো করবে যে ওয়েব পেজ থেকে বের হয়ে যেতে চাই কিনা। তাহলে আমরা ইভেন্টের এক্সাম্পল দেখি। অন ক্লিক ইভেন্ট, যেটা হচ্ছে অন ক্লিক বলা হয়েছে যে আমরা এর পূর্বেও যে এক্সাম্পল গুলো দেখছি সেখানে অন ক্লিকই ছিল, যে একটা বাটন থাকবে, বাটনে ক্লিক করলে একটা মেসেজ শো করার জন্য যদি আমরা দেখতে চাই তখন আমরা অন ক্লিক ব্যবহার করব। যেমন এখানে একটা প্রোগ্রাম দেওয়া আছে যে HTML শুরু, এবং এখানে যে ফাংশন সে হ্যালো একটা ফাংশন, তার কাজ হচ্ছে ডকুমেন্ট ডট রাইট হ্যালো ওয়ার্ল্ড, অর্থাৎ আমাদের ব্রাউজারে হ্যালো ওয়ার্ল্ড লেখাটা দেখাবে। এখন এই ক্ষেত্রে আমরা যখন কল করব তখন এখানে অন ক্লিক, যে আমরা পিটাকে জাস্ট প্যারাগ্রাফ, তারপরে ইনপুট টাইপ বাটন, একটা বাটন তৈরি হবে, তারপর অন ক্লিক। এই অন ক্লিক ইভেন্ট হলে, অর্থাৎ অন ক্লিক আমরা বাটনের উপর যদি ক্লিক করি তখন সে হ্যালোকে কল করবে, অর্থাৎ সে হ্যালো যে ফাংশনটা, সেই ফাংশনটাকে, এই ফাংশনটাকে কল করবে। সে হ্যালোকে কল করলে এর কাজ কি, ডকুমেন্ট ডট রাইট, তখন এ আমাদের ব্রাউজারে হ্যালো ওয়ার্ল্ড লেখাটা দেখা দিবে। এই যে অন সাবমিট ইভেন্ট, যদি আমরা অন সাবমিট একটা ইভেন্ট, সেটার ক্ষেত্রে কি কাজ হবে। অন সাবমিট ইজ অ্যান ইভেন্ট দ্যাট অকার্স হোয়েন ইউ ট্রাই টু সাবমিট এ ফর্ম। সাধারণত আমরা যখন একটা ফর্মের কোনো তথ্য তখন সাবমিট করতে চাই, তখন আমাদের এই অন সাবমিট ইভেন্টটা ব্যবহার করি। এবং অন সাবমিট ইভেন্টে অর্থাৎ আমাদের ফর্মের থেকে তো ডাটাবেজে আমাদের ডাটাটা পাস হবে। এখন যদি আমাদের ডাটাগুলোকে যে ফরম্যাটে চাওয়া হয়েছে সেই ফরম্যাটে যদি আমরা না দেই, অর্থাৎ কোনো একটা ফিল্ডে তথ্য হয়তো আমি দেই নেই, বা যে ফরম্যাটে দেওয়ার কথা, অর্থাৎ হয়তো মেল অ্যাড্রেস দিতে হবে কিন্তু মেল অ্যাড্রেস ফরম্যাট ঠিক নেই, @সাইন দেয়নি, তাহলে এই যে এইগুলো চেক করবে, অর্থাৎ ডাটাবেজে ডাটা পাঠানোর আগেই আমাদের ফর্মের তথ্যগুলো ঠিক আছে কিনা, এইটা ওয়ান সাবমিট ইভেন্ট, যখন ওয়ান সাবমিট ইভেন্টে ক্লিক করব তখন চেক করে দেখবে যে আমার এই সব ডাটাগুলো ঠিক আছে কিনা, যেগুলো যেভাবে চাওয়া হয়েছে যে ফরম্যাটে, সেই ফরম্যাটে আছে কিনা। যদি এর ভ্যালু যদি ট্রু হয় তাহলে ফর্মের যত ডাটা আমরা এন্ট্রি করছি সব ডাটাগুলো আমরা সার্ভারে ডাটাবেজে সেন্ড হবে। আর যদি কোনোটা ফলস হয় তখন যদি আমরা এখানে মেসেজ সেট করে দেই যে ডাটাটা নেই বা যে ডাটাটা ভুল আছে তার পাশে আমরা একটা মেসেজ দেখা দিব যে এটা এইভাবে ডাটাটা দিতে হবে, অথবা এই সেলটার ডাটা দেওয়া হয় নাই। ইউ ক্যান পুট ইউর ফর্ম ভ্যালিডেশন এগেইনস্ট দ্য ইভেন্ট টাইপ, অর্থাৎ দিস ইভেন্ট টাইপ, অর্থাৎ এই ইভেন্ট টাইপের মাধ্যমে আমরা ফর্ম ভ্যালিডেশন চেক করতে পারি যে ফর্মটা ভ্যালিড কিনা, অর্থাৎ আমরা ফর্মের যে তথ্যগুলো ইনপুট দিচ্ছি সেই ইনপুটগুলোকে ভ্যালিড আছে কিনা। যেমন আমরা একটা এক্সাম্পল দেখি, যেটা হচ্ছে এখানে ফাংশন ভ্যালিডেশন, অল ভ্যালিডেশন গোজ হেয়ার, সকল যত ধরনের ভ্যালিডেশন আছে সব যদি আমরা এখানে সেট করি সবগুলো সেলের, রিটার্ন আইদার ট্রু আর ফলস, যদি সবগুলো ভ্যালিড হয় তখন ট্রু রিটার্ন করবে, আর না হলে ফলস রিটার্ন করবে। এখন যদি এখানে আমরা যখন কল করব তখন হচ্ছে ফর্মের ভেতর মেথড পোস্ট, অর্থাৎ
আমাদের যে ফর্মের যে ডাটাগুলো আছে, অর্থাৎ ফর্মের ভিতর তো আরো বিভিন্ন টেক্সট বক্স নিয়ে কাজ করবে। টেক্সট বক্সে তোমরা তো HTML এ দেখছো কিভাবে টেক্সট বক্স আমরা তৈরি করি, বিভিন্ন ধরনের টেক্সট বক্স আছে। তাহলে এই ধরনের ডাটাগুলোকে আমরা যখন সাবমিটে ক্লিক করব, তখন সে অন সাবমিটে, যখন সাবমিটে ক্লিক হবে, অর্থাৎ সাবমিট টাইপ সাবমিট, সাবমিট বাটনে ক্লিক করবে, তখন অন সাবমিটটা অ্যাক্টিভ হবে। অন সাবমিটটা অ্যাক্টিভ হওয়া মানে কি, এ কাকে কল করবে তখন, তখন রিটার্ন ভ্যালিডেট, অর্থাৎ এই যে ভ্যালিডেটের যে ভ্যালু, সেই ভ্যালুটা এই অন সাবমিটে যোগ হবে। তাহলে আমরা যদি যে ভ্যালুগুলো আমরা ডাটা এন্ট্রি করা হয়েছে সবগুলো যদি ভ্যালিড হয়, তখন এ কল করবে কোথায়, কল করবে হচ্ছে ফাংশন ভ্যালিডেশন, একে কল করবে। কল করার পর যদি সবগুলো ভ্যালিড হয়, এর ভ্যালু হবে হচ্ছে, অর্থাৎ অন সাবমিটের ভ্যালু হবে ট্রু। ট্রু যদি হয় সেক্ষেত্রে, অর্থাৎ অন সাবমিটের ভ্যালু যদি ট্রু হয়, তাহলে সেক্ষেত্রে আমাদের এই যে ফর্মের ভিতর যত ডাটা ছিল সেই ডাটাগুলোকে মেথড পোস্ট, অর্থাৎ এই কমান্ডের মাধ্যমে আমাদের ডাটাবেজে ওই ভ্যালুগুলো পাস হবে। আর যদি এইটা অন সাবমিটের ভ্যালু যদি ফলস আছে, অর্থাৎ সবগুলো ডাটা যদি ঠিক মতো না দেই, তাহলে ফলস আসলে তখন এই পোস্ট মেথডটা তখন কাজ করবে না, অর্থাৎ পোস্টই হবে না। তখন এইখানেই আমরা যে মেসেজটা শো করতে চাই, অর্থাৎ যদি ফলস হয়, আমরা এই সেই মেসেজগুলো তার পাশে শো করতে পারবো। যে যদি ফলস হয়, তাহলে আমরা বিভিন্ন ক্রাইটেরিয়া দিতে পারি যে কোথায় কোথায় ফলস হয়েছে, বা কোন কোন জায়গায় আমাদের চাহিদা অনুযায়ী তথ্য দেওয়া হয় নাই, সেই অনুযায়ী আমরা অন মাউস ওভার অ্যান্ড অন মাউস আউট, এর মাধ্যমে আমাদের একটা নির্দিষ্ট একটা ট্যাগের ভেতর যদি আমরা ধরি যা দুটো ফাংশন আছে, একটা আছে ওভার, একটা আছে আউট। এখানে যদি ওভারকে যখন আমরা কল করছি, তখন যদি আমরা মাউস নেই, তখন আমাদের দেখাবে, লেখা দেখাবে ব্রাউজারে যে মাউস ওভার। আর যদি মাউস আউট এইটা যখন কল করব, তখন মাউস আউট দেখাবে। এখন দেখি আমরা কোথায় আমরা মাউস ওভার মাউস আউট কিভাবে কাজ করবে। এইখানে খেয়াল করো যে এটা একটা পি ট্যাগ, জাস্ট বডি ট্যাগের ভেতর এই যে ডিভ অন মাউস ওভার, ওভারকে কল করছি, অর্থাৎ অন মাউস ওভার এটার ভ্যালু, এটাকে আমরা ওভারের যে ভ্যালু হবে সেটাই কল করবো। ওভারে কি বলা আছে, ওভারে হচ্ছে আমাদের প্রিন্ট করা আছে ডকুমেন্ট রাইট মাউস ওভার, অর্থাৎ আমাদের যদি মাউসটা টেক্সটের উপর যায়, অর্থাৎ এই ডিভ ট্যাগের ভিতর থাকে, তাহলে আমাদের এই দেখাবে যে এটা মাউস ওভার, এই লেখাটা দেখাবে। আবার যদি ডিপ ট্যাগের থেকে যদি বাইরে যায়, বাইরে চলে যায়, তখন দেখাবে মাউস আউট, অর্থাৎ আমাদের মাউসটা আমাদের এই রিজনে নেই, তখন মাউস আউট দেখাবে। এখন ডিপ ট্যাগের সাইজ যতটুকু দিব সেইটুকু সে মাউস, তার ভিতর মাউস ছিল আমাদের মাউস ওভার দেখাবে, আর তার ডিপ ট্যাগের বাইরে নিয়ে চলে গেলে আমাদের মাউস আউট দেখাবে। দিস ইজ ইনসাইড দ্য ডিভিশন এর ডিপ শেষ। তাহলে আমরা এখানে এই কোডটুকুকে যদি আমরা রান করি, আমরা এই কোডটুকে কপি করে নিই, রান করি। এখন আমাদের মাউসটা বাইরে আছে, আমরা যদি এই রিজিয়নে সাদা জায়গায় যদি মাউসটা নিয়ে যাই, তখনই বলবো যে মাউস ইন, এই যে মাউস ওভার। আবার দেখা যাচ্ছে না তো স্যার, কোড গুলো তো দেখা যাচ্ছে না। কোডগুলো দেখা যাচ্ছে না জানো? আচ্ছা, শেয়ার অপশনে এবার এবার কি দেখা যাচ্ছে? জি স্যার।
অর্থাৎ আমাদের যে মাউস ওভার যেখানে, অর্থাৎ আমরা এটাকে রিফ্রেশ করি। রিফ্রেশ করলে আমাদের প্রথমে দেখাচ্ছে আমরা মাউসটা কিন্তু বাইরে আছে। যখনই আমরা এই ব্রাউজারের ভেতরে সাদা জায়গায় যখন মাউসটা আনবো তখন কিন্তু মাউস ওভার দেখাবে। আবার এই ডিপের যখন ডিপটাকের বাইরে যদি চলে যাই, অর্থাৎ আবার রিফ্রেশ করি, বাইরে থাকলে তখন কিন্তু আমাদের এই যে দেখাচ্ছে ইনসাইড ব্রিং ইওর মাউস ইনসাইড দ্য ডিভিশন। এই যে নিয়ে আসলাম, এখানে মাউস ওভার চেঞ্জ হয়ে গেল। অর্থাৎ এইভাবে একটা মাউস কোন পজিশনে আছে এগুলো সেট করা যায়, যে আমরা মাউস আমাদের নির্দিষ্ট রিজনে আসলে মাউসের অন্য কোনো টেক্সট শো করবে, সেটা আমরা অ্যাসাইন করতে পারি এইভাবে আর কি। স্ট্যান্ডার্ড ইভেন্ট, দেখো এখানে কত ধরনের ইভেন্ট আছে। অর্থাৎ অফলাইন যদি তার নেট না থাকে সেক্ষেত্রে একটা ইভেন্ট, অফলাইন ইভেন্ট। অন অ্যাবাউট, অন আফটার প্রিন্ট, অর্থাৎ প্রিন্টের পরে কিভাবে দেখাবে সেই ধরনের ইভেন্ট আমরা সেট করতে পারি। অন বিফোর, অন লোড, তারপর অন বিফোর প্রিন্ট, অন ব্লার, অর্থাৎ আমরা যদি এক জায়গায় একাধিক উইন্ডো থাকে, আমরা একটা উইন্ডোর উপর মাউস নিলাম, সেই উইন্ডোটাকে অ্যাক্টিভ করবে আর একটাকে ব্লার করে দিবে, যাতে মানে অ্যাক্টিভ উইন্ডোটাকে আরো ভালো দেখা যায়। এই ধরনের ওই যে অন ক্লিক ইভেন্ট, এই ধরনের অনেক ইভেন্ট আছে জাভাস্ক্রিপ্টে যেগুলো ব্যবহার করা হয়। অন ড্রাগ, অন ডাবল ক্লিক, অন ক্লিক অর্থাৎ ডাবল ক্লিক করলেও যে নতুন একটা ঘটনা ঘটবে সেটাও আমরা সেট করতে পারি। অন ডাবল ক্লিক, তারপর হচ্ছে এই ধরনের আরো অনেক ইভেন্ট। অন এরর, এরর আসলে অন ফোকাস, ট্রিগার হোয়েন দ্য উইন্ডো গেটস ফোকাস, যখন অন ফোকাস, যখন একটা উইন্ডোর পর মাউস নিব সেই উইন্ডোটা ফোকাস অন ফোকাস দিয়ে আমরা যে প্রপার্টি সেট করব সেই অনুযায়ী সেই উইন্ডোটা অ্যারেঞ্জ হবে। অন কি ডাউন, অর্থাৎ আমরা যদি কোনো একটা কিবোর্ডের যদি একটা কিও চাপ দিই, ডাউন কি, তখন হচ্ছে এক ধরনের কাজ হবে। তারপর অন কি প্রেস, যে কোনো একটা কি প্রেস করলে একটা কাজ আসতে পারে। অন ইনভ্যালিড, যদি ওটা ইনভ্যালিড হয় তার জন্য একটা কাজ, মানে এই ধরনের অনেক স্ক্রিপ্টিং, অর্থাৎ স্ক্রিপ্ট আছে জাভাস্ক্রিপ্টে সব। আচ্ছা, আর এইগুলো আর হচ্ছে যেটা দেখবো সেটা হচ্ছে কুকি। কুকি জিনিসটা কি জাভাস্ক্রিপ্টের? কুকি বলতে হচ্ছে আমি যদি একটা ওয়েবসাইটে ব্রাউজ করি, ব্রাউজ করলে সেই ওয়েবসাইটের থেকে, সেই সার্ভার থেকে কিছু কমান্ড আসে যে আমি কি আমার কুকি কি অ্যালাউ করতে চাই কিনা। যদি কুকিটাকে যদি অ্যালাউ করে যদি ওই সাইটটা অ্যালাউ করার পরে ওই সাইটটা যখন আমরা ব্রাউজ করব তখন ওই সার্ভারটা জানতে পারবে যে আমি ওই সাইটটা কতক্ষণ আমি ব্রাউজ করতেছি, অথবা আমি কোন কোন লিঙ্কে ক্লিক করতেছি ওই ওয়েবসাইটে, সবকিছু আমার কম্পিউটারে একটা ফোল্ডার তৈরি হবে, সেই ফোল্ডারে সবকিছু থাকবে। কুকি নামে একটা ফোল্ডারই আছে, সেই ফোল্ডারে কিন্তু স্টোর হবে, সি ড্রাইভে আছে, সি ড্রাইভ উইন্ডোজের ভিতর আছে কুকিজ। অর্থাৎ এটা যখন আমরা একটা মনে করি একটা ওয়েবসাইটটা সেটা হচ্ছে বাংলা, ইংরেজি, তারপর হচ্ছে কোরিয়ান, বিভিন্ন ধরনের ভাষা, চাইনিজ, বিভিন্ন ভাষা আছে। এখন ওই ওয়েবসাইটটা যখন আমি ব্রাউজ করব তখন যদি আমি একবার সেট করে দেই বাংলা, ওইখানে অপশন থেকে যদি আমি কুকি অ্যাক্টিভ করে আমি যদি ওই ওয়েবসাইটটা ক্ষেত্রে ল্যাঙ্গুয়েজ হিসেবে বাংলা অ্যাসাইন সেট করে দিই, তখন কিন্তু যতবার আমার কম্পিউটার থেকে ওই ওয়েবসাইটে যাব এবং ব্রাউজ করব ততবার কিন্তু বাংলা পেজটাই শো হবে। আমাদের ইংলিশ বা চাইনিজ বা কোরিয়ান এসব ল্যাঙ্গুয়েজ কিন্তু তখন আসবে না। তখন ওই সার্ভারটা তখন বুঝে ফেলবে যে এই ইউজারের জন্য কি কি দরকার, অর্থাৎ এটা এই ইউজার বাংলা সার্চ বাংলা ওয়েবসাইট চাইছিল, তখন ওইটা কিন্তু আমার কম্পিউটারে যে কুকি ফোল্ডার আছে সেই ফোল্ডারটা ওই সার্ভারটা ওর পারমিশন নিয়ে দেখে আমাকে সেইভাবে আমার ইয়েটা দিবে, অর্থাৎ আমি যে ধরনের তথ্য চাচ্ছি যে বাংলা, সে বাংলাটাই চলে আসবে, আমার পরবর্তীতে আর চেঞ্জ করার দরকার হবে না। Web browser and server uses HTTP protocol to communicate, and HTTP is a stateless protocol. But for a stateless বলতেছে
কোনটা ফিক্সড যে আমি একটা জায়গায় ব্রাউজ করতেছি সেইটাই যে পরবর্তীতে ব্রাউজ করতে গেলে যে সেইটাই থাকবে, সেরকম কোনো নির্দিষ্ট কোনো নিয়ম নেই HTTP-র ক্ষেত্রে। But for a commercial website, it is required to maintain session information among different pages. অর্থাৎ আমাদের সেশন ইনফরমেশন বলতে একটা পেজ কতক্ষণ সে ব্যবহার করতেছে, মানে পড়তেছে বা সে কতক্ষণ ওপেন করে বসে আছে, এইসব কিছু কিন্তু দরকার হয় সার্ভারেও কিছু কমার্শিয়াল ওয়েবসাইটের জন্য, যে আমার এই প্রোডাক্টটা কতক্ষণ সে দেখতেছে, হ্যাঁ, বা কোন কোন প্রোডাক্ট সে বেশিক্ষণ, যেমন আমরা ইউটিউবে যে ভিডিওটা বেশিক্ষণ দেখি, পরবর্তীতে ওই ভিডিওটাই কিন্তু আমাদের সামনে কিন্তু বারবার আসে। তার কারণ হচ্ছে এটা কিন্তু এই কুকির মাধ্যমে সে জেনে যাচ্ছে যে আমি কি কোন সাইটটা বেশি ব্যবহার করতেছি, কোন সাইটে বেশি ব্রাউজ করি। On user registration ends after completing many pages, but how to maintain users session information across all the web pages. In many situations, using cookies in the most efficient method for remembering and tracking preferences, purchases, commissions, and other information required for better visitor experience or site statistics. অর্থাৎ আমরা যে ভিজিটর কোন ভিজিটর কোন ধরনের প্রোডাক্ট চায় তাকে সেই ধরনের তথ্যগুলো শো করতে হবে। এই জন্য আমাদের কুকি ইনফরমেশনগুলো ওই সার্ভারটা নিয়ে যে সে ডাটা প্রসেস করে তাকে ওই রিলেটেড তথ্যগুলো শো করে। তাহলে কুকির আমরা যে কুকিগুলো ব্যবহার করি তার ক্ষেত্রে কিছু ভেরিয়েবল গুলো আছে, যেমন এক্সপায়ার্স, তারপর ডোমেন, পথ, তারপর হচ্ছে সিকিউর, নেম। যেমন your server sends some data to the visitor's browser in the form of a cookie, অর্থাৎ সার্ভার যখন আমরা একটা ব্রাউজারে ঢুকি তখন একটা কুকি আকারে পারমিশন চায়। দি ব্রাউজার মে অ্যাকসেপ্ট দ্য কুকি, ব্রাউজার যদি অ্যাকসেপ্ট করে, ব্রাউজারে যেটা শো করবে তখন যদি আমরা অ্যাকসেপ্ট করি তখন কি করে, ইফ ইট ডাজ, যদি অ্যাকসেপ্ট হয়, ইট ইজ স্টোরড অ্যাজ এ প্লেন টেক্সট রেকর্ড অন দ্য ভিজিটরস হার্ড ড্রাইভ, অর্থাৎ ভিজিটরের হার্ড ড্রাইভের ভেতরে অর্থাৎ সি ড্রাইভে একটা ফাইল তৈরি করে ফেলি ওই সাইটের জন্য। তখন আমরা ওই ফাইলের মাধ্যমে সে স্টোর করবে, ওই সার্ভার থেকেই স্টোর করে ফেলবে আমার ওই ফাইলের, যেহেতু পারমিশন পেয়ে গেছে আমার যে আমি তার কোন সাইট কিভাবে ব্যবহার করতেছি, আমি বাংলা দেখতেছি না কোন ভিডিও কখন কি দেখতেছি, এইগুলো সব ওই ফাইলে স্টোর হতে থাকবে। নাও when the visitors arrives at another page on your site, the browser sends the same cookies to the server for retrieval. Once retrieved, our server knows or remember what was stored earlier. অর্থাৎ যখন আমরা সার্ভার জেনে ফেলবে যে সে আগে কি দেখছে, সে কি কোন টাইপের তথ্যগুলো আগে দেখছে বা কতক্ষণ আমাদের সাইটে ব্রাউজ করছে, সেই ইনফরমেশনগুলো সব কুকি ফোল্ডার থেকে জেনে যাবে। Cookies are plain text record, text data record of 5 variable length fields. যেমন expires, the data date the cookies will expire. If this is blank, the cookie will expire when the visitor quit the browser. অর্থাৎ এটা হচ্ছে এক্সপায়ার টাইম, এক্সপায়ার কখন এক্সপায়ার হবে। অনেক সময় আমরা অনেক সাইটে যে দেখি যে সেখানে আমাদের টাইম দেওয়া থাকে যে একটা সাইটে যাব, সেখানে 5 মিনিট বা 5 মিনিটে বেশি ফর্ম পূরণ করতে সময় বেশি লেগে গেলে অটোমেটিক সে প্রথম পেজে চলে আসে, ডাটাগুলো থাকে না। তাহলে এইগুলো হচ্ছে ব্রাউজারে কতক্ষণ ব্রাউজ করতেছে সেই তথ্যগুলো নিয়ে সে এক্সপায়ার হওয়ার সময় নির্ধারণ করে। যদি কোনো কিছু যদি ভ্যালু না থাকে, তাহলে যখনই আমরা ভিজিটর সে ব্রাউজারটা কেটে দিবে তখনই তার টাইম শেষ হয়ে যাবে, যদি ব্ল্যাঙ্ক থাকে। আর যদি নির্দিষ্ট টাইম যদি সেট করা থাকে যে এই পেজে এতক্ষণ 5 মিনিট থাকতে পারবে, এই পেজে স্টে করতে পারবে, তখন 5 মিনিট পরে অটোমেটিক রিফ্রেশ হয়ে ডিফল্ট পেজে চলে যাবে। ডোমেন, দ্য ডোমেন নেম অফ ইউর সাইট, যে সাইটে আমরা ভিজিট করতে সেটা হচ্ছে ডোমেন নেম। The path to the directory or web page that set the cookie, অর্থাৎ এটা পথ, যে পথে আমরা যেখানে আমরা কুকি ফাইলটা সেভ করি সেটা হচ্ছে পথ নেম। The path to the directory or web page that set the cookie. This may be blank if you want to retrieve the cookie from any directory or page.
তারপর সিকিউর আছে, নেম ভ্যালু আছে, এগুলো সাধারণ সিম্পলি তোমার জানার জন্য একটু পড়ে রাখো যে কুকি জিনিসটা কি এবং কুকির মাধ্যমে কি কাজ হয়। রিডিং কিভাবে কুকি রিড করে আমাদের ফোল্ডার থেকে, কিভাবে আমাদের সার্ভার কুকির তথ্যগুলো রিড করে সে সিদ্ধান্ত নেয়। কুকি রিড প্রসেস, সেটিং কুকি এক্সপায়ারি ডেট, কিভাবে আমরা একটা কুকির এক্সপায়ারি ডেট সেট করি, এই যে তার কোড। এই প্রোগ্রামগুলো তোমরা একটু রান করে প্র্যাকটিস করো, আর সেইগুলো একটু পড়লেই তোমরা বুঝতে পারো। ডিলিটিং এ কুকি, একটা কুকি আছে, আমি কম্পিউটার থেকে সেটা রিফ্রেশ করে দিই, অর্থাৎ সে তথ্যগুলো থাকবে না, তার জন্য কোড আছে ডিলিট কুকি, সবগুলোকে রিসেট করে দাও। পেজ রিডিরেক্ট সম্পর্কে তোমরা জানো মনে হয়, যে কেউ কেউ কোনো একটা পেজে যাচ্ছে, অনেকক্ষণ হয়ে গেলে সে আবার রিডিরেক্ট হয়ে প্রথম পেজে আবার চলে আসে, অর্থাৎ এটা হচ্ছে পেজ রিডিরেকশন। অথবা আমরা একটা কাজ হয়ে গেছে, অনেক সময় ধরে পড়ে আছে, কিন্তু সে কোনো কাজ করতেছে না, তখন ওই সার্ভারটাই ওই পেজ থেকে বের হয়ে ডিফল্ট পেজে নিয়ে চলে যায়। এগুলো সিম্পল তোমরা একটু দেখে নিও, এগুলো সম্পর্কে তেমন আলোচনা করলাম না এখন, এত টার্ম তোমরা কি করে পারবে না। জাস্ট জানার জন্য, তোমরা যদি পরবর্তীতে প্রোগ্রামিং সম্পর্কে ভালো করতে চাও, ওয়েব ডিজাইনের কাজ ভালো শিখতে চাও, তখন ওইগুলো তোমাদের কিন্তু অবশ্যই দরকার হবে। পেজ রিডিরেকশন, যেমন পেজ রিডিরেকশন বলতে একটা পেজে আছি, একটা পেজে একটা নির্দিষ্ট কন্ডিশনের কারণে ওই পেজটাকে কোনোভাবে স্টপ হয়ে গেছে, বা কোনো একটা পেজে আমরা যেতে যাচ্ছি, ওই পেজটা কোনো কারণে ইয়ে আছে, মানে অফ মোডে আছে, অর্থাৎ ওই পেজটা সার্ভারে অ্যাক্টিভ নাই, তখন আমরা সেট করে দিতে পারি যে এই পেজটা যদি শো না হয়, অর্থাৎ ইনঅ্যাক্টিভ থাকে, তখন আরেকটা পেজ রিডিরেকশন ওর সাথে যদি আমরা একটা লিঙ্ক দিয়ে দিই, অন্য পেজে চলে যাবে। কিছু অল্প সময়ের ভিতরে আমরা কিছু ডায়ালগ বক্স সম্পর্কে আলোচনা করব। ডায়ালগ বক্স দিয়ে আমরা এই জাভাস্ক্রিপ্টের ক্লাস, মানে ক্লাস বলতে টপিক গুলো আজকের মতো শেষ, এরপর জাভাস্ক্রিপ্টের আলোচনা হবে না। অ্যালার্ট বক্স, বিভিন্ন ধরনের ডায়ালগ বক্স আছে, পূর্বে তোমাদের বলছি যে অ্যালার্ট বক্সের মাধ্যমে আমরা যে কোনো একটা মেসেজ অ্যালার্ট দেখাতে পারি। যেমন আমরা এখানে একটা অ্যালার্ট বক্স, তার মাধ্যমে এই মেসেজটা জাস্ট শো হবে, আর এটির মাধ্যমে জাস্ট ডকুমেন্টে এই লেখাটা শো হবে। যখন আমরা এখানে ক্লিক মি, অর্থাৎ অন ক্লিক করবো, অন ক্লিক ইভেন্ট হবে, তখন অনকে কল করবে, অর্থাৎ অনের ভেতর আসে হচ্ছে অ্যালার্ট, অর্থাৎ এই মেসেজটা শো হবে এবং ব্রাউজারে এই লেখাটা দেখাবে। আমরা এটাকে একটু রান করে দেখাই। আমরা এখানে অ্যালার্ট বক্স আসবে, ক্লিক মি থেকে যখন ক্লিক করো তখন একটা অ্যালার্ট মেসেজ শো করবে। এই যে এই মেসেজটা যেটা দেখাচ্ছে যে দিস ইজ এ ওয়ার্নিং মেসেজ, এই মেসেজটা শো করতেছে। ওকে, এরপর আর যে মেসেজ বক্স আছে সেটা হচ্ছে কনফার্ম ডায়ালগ বক্স। কনফার্ম ডায়ালগ বক্সে দুটো অপশন থাকবে, একটা হচ্ছে ওকে, একটা ক্যান্সেল। আগে অ্যালার্ট বক্স ছিল হচ্ছে একটা, জাস্ট জাস্ট ওকে, এই ওকে লেখা, ওকে বাটনটা থাকবে। এখানে খেয়াল করো যেটা হচ্ছে ওকে বাটনটা, কিন্তু কনফার্ম ডায়ালগ বক্সে থাকবে দুটো, অর্থাৎ ওকে এবং ক্যান্সেল। এটা হচ্ছে কনফার্ম ডায়ালগ বক্স। এক্ষেত্রে আমরা ফর্মের ভেতর আমরা কি করতেছি, ফর্মের ভেতর এই যে গেট কনফার্মেশন, গেট কনফার্মেশন বলতে এটার কাজ কি, এখানে হচ্ছে একটা ভেরিয়েবল আছে, যে ভেরিয়েবলে আমরা ভ্যালু রাখবো। ভ্যালু থাকবে কি, যদি ওকে দেই তাহলে ট্রু ভ্যালু থাকবে, অর্থাৎ কনফার্ম, ডু ইউ ওয়ান্ট টু কন্টিনিউ। যদি কন্টিনিউতে ক্লিক করি তখন এই রিটার্ন ভ্যালু এই ভেরিয়েবলে ট্রু ভ্যালুটা অ্যাসাইন হবে। যদি ইয়েস করি, অর্থাৎ ওকে ওকে যদি করি, আর যদি ক্যান্সেল যদি করি তাহলে ফলস হবে। তাহলে যদি ওকে করি তাহলে এই মানে রিটার্ন ভ্যালু
ইকুয়াল টু যদি ট্রু হয় তাহলে ইউজার ওয়ান্ট টু কন্টিনিউ এই লেখাটা দেখাবে, এটা হচ্ছে ডকুমেন্টে রাইট হবে। আর যদি তা না হয় রিটার্ন ট্রু, যদি তা না হয় তাহলে ইউজার ডোন্ট ওয়ান্ট টু কন্টিনিউ। তাহলে আমরা এটাকে সেভ করি। এই যে এখানে ক্লিক মি, এই যে দুটো, একটা ওকে একটা ক্যান্সেল। যদি ক্যান্সেল দেয় তাহলে ফলস, এবং এখানে ব্রাউজারে দেখা যাবে ইউজার ডোন্ট ওয়ান্ট টু কন্টিনিউ। আর ওকে করলে ট্রু, তখন ইউজার ওয়ান্ট টু কন্টিনিউ লেখা যাচ্ছে। আবার যদি ক্যান্সেল দেয়, এই যে ইউজার ওকে ক্যান্সেল। আচ্ছা ক্যান্সেলে তো ট্রু, ট্রু হলে ইউজার ওয়ান্ট টু কন্টিনিউ দেখাচ্ছে। আচ্ছা তারপরে যদি এলস, যদি এটা যদি ট্রু না হয় এলসে ইউজার, কিন্তু এই লেখাটা আসতে না, হয়তো ব্রাউজার সাপোর্ট করতেছে না, এটা একটু ব্রাউজারের উপর ডিপেন্ড করে। তো তারপরটা আমরা যাই প্রম্পট ডায়ালগ বক্স। ডায়ালগ বক্সে ওকে থাকবে আরটা ক্যান্সেল থাকবে, এবং এখানে কোনো ভ্যালু, এখন যেমন এখানে গেট ক্লিক অন ক্লিকে গেট ভ্যালুতে, আচ্ছা এখানে কিন্তু একটা ভ্যালু নিবে। প্রম্পট বক্সের মাধ্যমে আমরা কোনো ভ্যালু নিতে পারবো, সেই ভ্যালুটা অ্যাসাইন হবে রিটার্ন ভ্যালু, অর্থাৎ প্রম্পট ডায়ালগ বক্স তৈরি হবে। এখানে লেখা থাকবে এন্টার ইউর নেম, তারপরে ইওর নেম হেয়ার, অর্থাৎ এখানে জাস্ট বক্সের ভিতরে লেখা থাকবে ইওর নেম হেয়ার। তারপরে নেম দেওয়ার পরে সেই নামটা ইউ হ্যাভ এন্টার ইওর নেম, অর্থাৎ নামটা প্রিন্ট হবে। আমি এটাকে রান করি। ওহো আচ্ছা, এখানে তো কাজ করছিল না মনে হয়। রান ফ্রম ক্লিক ক্যান্সেল ক্লিক ওকে। এটা ব্রাউজার সেট করতেছি। তারপর আমরা পড়তে যাই। এখানে একটা ভ্যালু নিবে, সেই ভ্যালুটা নেওয়ার পরে ওই ভ্যালুটা প্রিন্ট করে দেখাবে। একটা ভ্যালু নিবে, রান এবং ক্লিক মি। এখানে একটা ইওর নেম হেয়ার, এখানে একটা ভ্যালু দিতে হবে, যেমন টিপি লেখার পর ওকে করলাম, ইউ হ্যাভ এন্টার্ড নট। এটা হচ্ছে প্রম্পট বক্স। কয়েক ধরনের মেসেজ বক্স আছে। প্রথমে দেখলাম একটা, সেটার নাম হচ্ছে অ্যালার্ট বক্স, জাস্ট মেসেজ শো করবে এবং ওকে লেখা। আর একটা আছে কনফার্ম বক্স, ওকে অথবা ক্যান্সেল। আর হচ্ছে এইটা হচ্ছে প্রম্পট ডায়ালগ বক্স, হচ্ছে আমরা একটা ভ্যালু দিতে পারবো। এইগুলো অর্থাৎ তিনটা। তাহলে মোটামুটি এইগুলোই জাভাস্ক্রিপ্টে পড়ো। আর যে পর্যন্ত, অর্থাৎ জাভাস্ক্রিপ্টে যে প্রোগ্রামগুলো আছে এগুলো ভালো করে স্টাডি করো, এবং তোমরা নিজেরা যাতে বিভিন্ন ধরনের প্রোগ্রাম দিয়ে, অর্থাৎ এই ওয়েব ডিজাইন প্রোগ্রাম দিয়ে সুন্দর একটা ওয়েবসাইট ডিজাইন করতে পারো। হ্যাঁ, জাভাস্ক্রিপ্ট ব্যবহার করবা, এইচটিএমএল, সিএসএস, পিএইচপি আমি নেক্সট আলোচনা করব। এগুলো ব্যবহার করে সুন্দর একটা ডায়নামিক ওয়েব পেজ ডিজাইন করা শিখতে হবে প্রত্যেকের।